আগের দিন আমরা আলোচনা করছিলাম সিলেকশন রুল ফর ইলেকট্রনিক ট্রানজিশন। সো আজকে আমরা সেই জায়গাটা আর একটু ডিটেলসে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যে সিলেকশন রুলটার কথা বলেছিলাম, দ্যাট ইজ স্পিন সিলেকশন রুল। সেখানে আমরা যেটা বলেছিলাম, ফর এনি ইলেকট্রনিক ট্রানজিশন where delta s is not equal to 0 is forbidden. So এখানে আমরা বলেছিলাম ফর এনি ইলেকট্রনিক ট্রানজিশন, ডিটেলস আমরা আগের দিন আলোচনা করেছিলাম এটা। আজকে আমি শুধুমাত্র এটার মানেটা সেটা আর একটু এক্সপ্লিসিটলি বলার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। Transition where delta s not equal to 0 is forbidden. আমরা এর কারণ হিসেবে বলেছিলাম একটা simplest reason, that is the electromagnetic radiation cannot change the spin orientation of a particular electron, spin of a particular electron. সো এখানে আমরা যদি এটাকে একটুখানি উদাহরণ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। ধরা যাক কোনো একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে দিস ইজ দ্য T2G লেভেল, দিস ইজ দ্য EG লেভেল, এবং ধরা যাক এখানে দুটো ইলেকট্রন আছে। সো এখান থেকে আমরা যদি আমরা ইলেকট্রনিক ট্রানজিশনের কথা ভাবি, তাহলে আমরা এরকম দুটো পসিবিলিটির কথা ভাবতে পারি। ওয়ান ইজ এখানে একটা ইলেকট্রন রইল আর এখানে আরেকটা ইলেকট্রন, দ্যাট মিনস এই ইলেকট্রনটা প্রমোটেড হয়েছে টু দ্য EG অরবিটাল। whereas আমরা আর একটা সেকেন্ড পসিবিলিটির কথা এখানে ভাবতে পারি, যেটা হচ্ছে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন ইন অপোজিট ওরিয়েন্টেশন। তার মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রন দুটো প্যারালাল স্পিনে ছিল, এখানে কিন্তু অপোজিট স্পিনে আছে। এখন এর রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এইখানে আমরা যদি এস ভ্যালু ক্যাপিটাল এস টোটাল স্পিন স্টেট আমরা যদি সেটা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটোরই হচ্ছে, আমরা যদি এটাকে হাফ প্লাস হাফ ধরে নিই, তাহলে টোটাল এস হচ্ছে 1। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফর দিস সিচুয়েশন, এইটা যেটা তার ক্ষেত্রেও যেহেতু দুটোই একই রকম সেম ওরিয়েন্টেশন এবং সেটাকে আমি কিন্তু প্লাস আপ ধরে নিচ্ছি, সো এর হচ্ছে স্পিন স্টেট 1। কিন্তু এর ক্ষেত্রে স্পিন স্টেট একটা প্লাস আপ আর একটা মাইনাস আপ, সো এটার ক্ষেত্রে কিন্তু 0। তার মানে আমরা যদি চেঞ্জ ইন স্পিন স্টেট দেখি, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 0, যেহেতু ইনিশিয়ালিও এস ছিল 1, ফাইনালিও 1, কোনো স্পিনের ইনভার্সন হয়নি। এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডেল্টা এস ইজ -1, ইনিশিয়ালি ছিল 1, ফাইনালি হয়েছে 0। তো তার মানে এইখানে হচ্ছে চেঞ্জ ইন স্পিন স্টেট ইজ 0, বাট এখানে চেঞ্জ ইন স্পিন স্টেট ইজ নট ইকুয়াল টু 0। তার মানে আমরা বলতে পারি যে এই যে সেকেন্ড যে ট্রানজিশন, যেখানে শুধুমাত্র ইলেকট্রনটা T2G লেভেল থেকে EG লেভেলেই যায়নি, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে স্পিন ওরিয়েন্টেশন সেটা কিন্তু তার বদল ঘটেছে। ফলত আমরা বলতে পারি যে এই ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন ইজ এ ফরবিডেন ট্রানজিশন। তার মানে এই পাথটা ফলো হবে না। তো এইটা আমরা স্পিন সিলেকশন রুল দিয়ে বোঝাতে চেয়েছি। এর একটা খুব আমরা যেটা যে এক্সাম্পলটা আমরা প্রায়শই এটা নিয়ে আলোচনা করে থাকি, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজের কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই
আমরা যদি একটা অক্টাহেড্রাল ম্যাঙ্গানিজ কমপ্লেক্সের কথা ধরি, তাহলে সেটার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে একটা ম্যাঙ্গানিজ 2+, high spin, so electronic configuration is T2G3 G2. এখান থেকে আমাদের যদি ইলেকট্রনিক ট্রানজিশন হতে হয়, যদি হতে হয়, তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লোয়ার এনার্জি টি2জি থেকে একটা ইলেকট্রনকে আমি ইজিতে নিয়ে যেতে চাইছি। সো দুটো পসিবিলিটি অরিজিনেট করতে পারে। একটা হচ্ছে এরকম যে এই লেভেলে দুটো ইলেকট্রন প্যারালাল স্পিনে রইল, অথবা আরেকটা যে পসিবিলিটি অরিজিনেট করতে পারে সেটা হচ্ছে এরকম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম। এখন প্রথম পসিবিলিটিটা যেটা, সেটা আমরা জানি যে অ্যাকর্ডিং টু হোমস রুল এই ধরনের ইলেকট্রনিক কনফিগারেশন সম্ভব নয়, একই অরবিটালে দুটো প্যারালাল স্পিনের ইলেকট্রন থাকতে পারবে না। তার মানে এই পসিবিলিটিটা হওয়াটা সম্ভব নয়। যদিও এখানে কিন্তু স্পিন স্টেটের রেসপেক্টে আমরা যদি ভাবি, তাহলে কিন্তু স্পিন স্টেট হচ্ছে 5 into s is equal to 5 into 1/2, that means 5/2। এখানেও s হচ্ছে 5/2, কিন্তু এই ধরনের কনফিগারেশন কিন্তু কখনোই ঘটা সম্ভব নয় বা অ্যাপিয়ার করা সম্ভব নয়, ফলত এই রকম ট্রানজিশন হওয়া সম্ভব নয়। এটা আমরা ইট ইজ ভেরি কমন টু আস অর নোন টু আস। আবার উল্টো দিকে এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড যে পসিবিলিটিটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি এস সেটা কিন্তু চারটে ইলেকট্রন যে স্পিনে রয়েছে, একটা ইলেকট্রন তার অপোজিট স্পিনে রয়েছে। তার মানে এক্ষেত্রে কিন্তু এস হচ্ছে 3/2। তার মানে এই ক্ষেত্রে কিন্তু ডেল্টা এস নট ইকুয়াল টু 0। তার মানে এই পাথটাও ফলো করা সম্ভব না। ফলত আমরা দেখতে পাবো যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারছে না। আমরা যদি এটা একটু সেগ্রিগেট করে নিই জিনিসটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারছে না অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন রুল। তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে যদি অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন অনুযায়ী ইলেকট্রনিক ট্রানজিশন হওয়া সম্ভব না হয়, দ্যাট মিনস তাহলে এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে কমপ্লেক্সের কোনো কালার কিন্তু আমরা সেক্ষেত্রে দেখতে পাবো না, যেহেতু ইলেকট্রনিক ট্রানজিশন হতে পারছে না। তাই জন্যে আমরা যেটা দেখতে পাই যে ম্যাঙ্গানিজ কমপ্লেক্সগুলো জেনারেলি very pale color complex form করে, ম্যাঙ্গানাস সালফেট which is very pale pink color। তার কারণ সেখানে অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন রুল ইলেকট্রনিক ট্রানজিশন ঘটা সম্ভব নয়। আচ্ছা, এখান থেকে আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে দ্যাট ইজ দ্য সেকেন্ড সিলেকশন রুল which is লাপোর্টে সিলেকশন রুল। ফর লাপোর্টে সিলেকশন রুল আমরা যেটা বলেছি যে ফর সেন্ট্রোসিমেট্রিক মলিকুল G2G or U2U transition is a forbidden transition. But why this is so? So second যে সিলেকশন রুল আমরা বলেছিলাম, that means লাপোর্টে সিলেকশন রুল। সেখানে আমরা বলেছিলাম যে ফর সেন্ট্রোসিমেট্রিক molecule G2G or U2U, these are forbidden transition. G2U, that is, or U2G, both.
allowed transition. এখন আগেরটার ক্ষেত্রে আমাদের বোঝাটা ইজিয়ার ছিল ফর স্পিন সিলেকশন রুল, তার কারণ আমরা বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের পক্ষে স্পিন ইনভার্সন সম্ভব নয়। এখন লাপোর্টের সিলেকশন রুলের ক্ষেত্রে আমরা এরকম একটা সিলেকশন রুল কেন হলো সেটাকে আমরা যদি একটু জাস্টিফাই করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের দুটো জায়গা, এক হচ্ছে যে হোয়াই দিস রুল ইজ সাচ এন্ড সাচ, কেন এটা এরকম, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা যেটা প্রশ্ন এখানে আমরা স্পেসিফিক্যালি উল্লেখ করেছি ফর সেন্ট্রোসিমেট্রিক মলিকুল। তাহলে সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে এই রুলটা খাটছে, তাহলে নন সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে কি হবে, সেখানে এই রুলটা খাটবে কিনা। আর সেন্ট্রোসিমেট্রিক মলিকুলের ক্ষেত্রে তাহলে স্পেসিফিক্যালি বা স্পেশালি কেন এই ধরনের একটা রুল এখানে অপারেটিভ। এখন এইটা এক্সপ্লেন করতে গেলে আমরা যদি এই প্যারিটি অফ সিলেকশন রুল আমরা যদি সেটা বুঝতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে দ্যাট ইজ টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি এবং ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রাল। এখন ট্রানজিশন মোমেন্ট ইন্টিগ্রালের একটা খুব ছোট্ট আইডিয়া আমরা আগের দিন আলোচনা করার চেষ্টা করেছিলাম, নট ইন ডিটেলস বাট স্টিল ইন ভেরি শর্ট। কিন্তু টাইম ডিপেন্ডেন্ট যে পার্টারবেশন থিওরি এটা কোনোভাবেই আমাদের আন্ডার গ্রাজুয়েট সিলেবাসে আমাদের বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, অ্যাটলিস্ট আমরা যেটুকুনি পড়েছি। তো সেই জন্য আমরা যেটা করার চেষ্টা করব এখানে সেটা হচ্ছে খুব সিম্পলি ফ্রম দ্য সিমেট্রি অ্যাসপেক্ট আমরা এইটাকে বোঝার চেষ্টা করব, এবং সেই সিমেট্রি অ্যাসপেক্টে আমরা বুঝবো যে হোয়াই দিস রুল অ্যাপিয়ার্স ইন সাচ এ ফর্ম। এখন আমরা এখানে কনসিডার করছি দ্য অ্যাবজর্পশন অফ এ ফোটন বাই এ অ্যাটম অর মলিকুল। আমরা যদি এখানে মলিকুলের কথা ধরি এবং সেটাকে আমরা এই রকম ধরনের একটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করতে পারি, দ্যাট ইজ অ্যাবজর্পশন of photon by a molecule that can be expressed by the equation m plus photon equal to m star, যেখানে ফোটন সেটাকে আমরা পিই দিয়ে রিপ্রেজেন্ট করেছি, সেটা অ্যানাইহিলেট করে যায় এবং যে ইনিশিয়াল যে মলিকুলটা ছিল গ্রাউন্ড স্টেটে সেটা এক্সাইটেড হয় বাই দ্য অ্যাবসর্পশন অফ দ্য ফোটন। এখন ইলেকট্রোম্যাগনেটিক যে ল যেটা অ্যাকচুয়ালি ফোটন মলিকুল ইন্টারাকশনকে গভর্ন করে, সেটা হচ্ছে ইনভেরিয়েন্ট আন্ডার সার্টেন অপারেশন কল্ড সিমেট্রি অপারেশন, এবং ফলত ইচ অফ হুইচ লিডস টু এ ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল কনজারভেশন প্রিন্সিপাল। তাই এখানে আমরা ফোকাস করব অন দ্য কনজারভেশন অফ পয়েন্ট সিমেট্রি এবং খুঁজে বার করার চেষ্টা করব যে সেই সমস্ত সিমেট্রি এলিমেন্টগুলোকে যেগুলো ইনিশিয়াল স্টেট অফ দ্য ফোটন মলিকুল কম্বিনেশন অলসো প্রেজেন্ট ইন দ্য ফাইনাল স্টেট, এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে সেই সিমেট্রি এলিমেন্টস গুলো রেসপেক্টে ইনিশিয়াল এবং ফাইনাল স্টেট এরা আইডেন্টিক্যালি বিহেভ করছে না করছে না। সো আমরা যদি আমাদের আলোচনাটাকে একটু ছোট্ট করে লেখার চেষ্টা করি তাহলে সেটা ব্যাপারটা দাঁড়াবে এরকম: দ্য ইলেকট্রোম্যাগনেটিক laws that govern the photon molecule interaction process are invariant under certain operations called symmetry operations.
each of which leads to a universally applicable conservation principle. So we focus our attention on the conservation of point symmetry and check whether the symmetry present in the initial state of the photon molecule combination should be present in the final state. Hence, we must look for it. We must look for a common symmetry element between the initial and the final state and critically examine whether the two states behave identically with respect to the symmetry operation. এখন তার মানে আমাদের একটা সিমেট্রি এলিমেন্ট খুঁজে বার করতে হবে যেটা কনজার্ভ থাকছে কিনা ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটে, সেটা আমাদের চেক করতে হবে। এখন সেটা করার আগে আমরা ফোটন যেটা ইন্টারঅ্যাক্ট করছে উইথ দ্য মলিকুল, সেইটার সিচুয়েশনটা আমরা একটু আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা জানি যে এ ফোটন কনসিস্ট অফ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার অসিলেটিং ফিল্ড, ওয়ান ইজ ইলেকট্রিক অ্যানাদার ইজ ম্যাগনেটিক। সো আমরা যদি ফোটনের রেসপেক্টে ভাবি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে consist
mutually perpendicular oscillating electric and magnetic field. এখন যেটা দেখতে পাওয়া যায় যে এই ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের মধ্যে অ্যাকচুয়ালি দুটো ভেক্টর মলিকুলের সঙ্গে ইকুয়ালি ইন্টারঅ্যাক্ট করে না। আমরা দেখতে পাই যে দিস ইলেকট্রিক ভেক্টর interact strongly compared to the magnetic vector with the system of charge present in the molecule or atom. So it interacts strongly with the system of charge present in molecule or atom. এখন তার ফলে তো আমরা তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে আমরা যে ইলেকট্রনিক ট্রানজিশনটা অ্যাকচুয়ালি দেখতে পাই, দ্যাট ইজ ডিউ টু দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ইলেকট্রিক ভেক্টর অফ লাইট অর ফোটন অ্যান্ড দ্য মলিকুল। এখন এই তার মানে যে কম্পোনেন্টটা আমাদের ইন্টারাক্ট করে, দ্যাট মিনস দ্য ইলেকট্রিক ভেক্টর, সেটাকে আমরা যদি উইথ রেসপেক্ট টু সিমেট্রি আসপেক্ট আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা যেটা দেখতে পাই যে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা is antisymmetric or unzeroed symmetry with respect to the point of inversion. কি করে আমরা সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তার আগে আমরা জিনিসটা একটু প্রেজেন্ট করি। সো আমরা যদি ব্যাপারটা কিভাবে দেখি যে বিকজ an electric field vector or electric field inverts itself with respect to the operation of inversion. তার মানে সেন্টার অফ ইনভার্সন এই সিমেট্রি এলিমেন্টের কথা আমরা কনসিডার করছি। That means x, y, z converts to minus x minus y minus z with the symmetry operation point of inversion. The photon may be approximately classified as Q-type vector, that is antisymmetric. For the present purpose, antisymmetric definitely with respect to the inversion, point of inversion, antisymmetric with respect to inversion for the present purpose, এটা আমরা ধরে নিতে পারি। কিভাবে ধরে নিতে পারি? আমরা খুব সিম্পলি আমরা যদি একটা ছবির সাহায্যে বোঝাই, তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা একটা ইলেকট্রিক ভেক্টরকে জেনারেলি আমরা এই ধরনের একটা অসিলেটিং কার্ভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, সাইনুসয়েডাল কার্ভ, এবং সেখানে আমরা খেয়াল করে দেখো যে উইথ রেসপেক্ট টু ইনভার্সন কোনো একটা পয়েন্ট সেটাকে যদি আমরা করি, তাহলে আমরা যেটা দেখছি যে পয়েন্ট অফ ইনভার্সন তার এদিকে যেটা যে কোয়াড্রেন্টে রয়েছে এদিকে কিন্তু তার কোয়াড্রেন্টটা চেঞ্জ হয়ে গেছে, এবং পয়েন্টের রেসপেক্টে এর যদি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়, আমরা যদি ইনভার্সনের রেসপেক্টে ভাবি, তাহলে তার কিন্তু ফেজটা কমপ্লিটলি অপোজিট হয়ে গেছে। তো আমরা অবভিয়াসলি এখান থেকে বলতে পারি যে এটা কিন্তু একটা ইউ টাইপ ভেক্টর। এখন
এখন আমরা যদি কোনো একটা মলিকুলের সঙ্গে এই ফোটনের ইন্টারঅ্যাকশন কনসিডার করি বা ফোটনের আরো স্পেসিফিক্যালি ইলেকট্রিক ভেক্টরের ইন্টারঅ্যাকশন কনসিডার করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? সো লেট আস কনসিডার psi m, the wave function of a molecule which is for a particular orbital যেখানে ইলেকট্রনটা রয়েছে। আমরা ধরে নিচ্ছি যে মলিকুল ইজ সেন্ট্রোসিমেট্রিক। তার মানে মলিকুলের যদি সেন্টার অফ ইনভার্সন থাকে, তাহলে যে অরবিটালে ইলেকট্রনটা রয়েছে সেটার ওয়েভ ফাংশন যদি psi m হয় ইনিশিয়াল স্টেট, তাহলে psi m ইজ অফ g টাইপ, দ্যাট মিন্স জিরার্ড, সিন্স দ্য সেন্টার অফ ইনভার্সন প্রেজেন্ট। তার মানে আমরা যেটা বলতে পারি যে টোটাল প্যারিটি of the left hand side of the equation means m plus pe, সেখান থেকে m স্টার যেটা আমরা অলরেডি বলেছিলাম। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের রেসপেক্টে যদি ভাবি, লেফট হ্যান্ড সাইড, সেখানের প্যারিটি কি দাঁড়াচ্ছে না মলিকুলটা তার যে অরবিটালে ইলেকট্রনটা রয়েছে সেটা হচ্ছে জি টাইপের তার প্যারিটি, সো জি। আর আমরা দেখতে পাচ্ছি যে ফোটন তার যে ইলেকট্রিক ভেক্টরটা ইন্টারঅ্যাক্ট করছে সেটা হচ্ছে ইউ টাইপ। তার মানে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ইউ। তার মানে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের এম স্টার, দ্যাট মিন্স দ্য এক্সাইটেড স্টেট, তার প্যারিটিও হতে হবে ইট মাস্ট বি ইউ। তবেই আমরা দেখতে পাবো যে সিমেট্রিটা কনজার্ভ থাকছে এবং সেক্ষেত্রেই কিন্তু টোটাল প্যারিটিটা সেম থাকবে। তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাবো যে প্যারিটিটা কনজার্ভ থাকবে এবং সেখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, তাহলে জি টু ইউ এই ধরনের ট্রানজিশন তাহলে সেক্ষেত্রে হবে না। আমরা ছবি এঁকে আরেকটু জিনিসটা এক্সপ্রেসিভলি বোঝার চেষ্টা করি। সো আমরা ধরে নিই যে অরবিটালে ইলেকট্রনটা রয়েছে, that is psi m, this is a 1s orbital or s orbital, say any s orbital. So s orbitale initially ইলেকট্রনটা রয়েছে যেখান থেকে ইলেকট্রনিক ট্রানজিশন ঘটবে। So since electronic যেহেতু s orbital that is symmetric orbital, তো তাহলে আমি সেটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, that is all symmetric orbital। আচ্ছা, এর সঙ্গে একটা ফোটন ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে ফোটনটা আমি ধরে নিচ্ছি দ্যাট ইজ এক্স পোলারাইজড লাইট which is psi p, which is photon and it is x polarized। আমি যদি ধরে নিই যে this is the x direction, তাহলে সিমেট্রি ওয়াইজ আমরা বলতে পারি চেহারাটা দাঁড়াবে হচ্ছে এইরকম। দেখুন, দিস ইজ অ্যান্টিসিমেট্রিক। আমরা বলেছি ফোটনের যে ইলেকট্রিক্যাল ভেক্টর দ্যাট ইজ অ্যান্টিসিমেট্রিক উইথ রেসপেক্ট টু সেন্টার অফ ইনভার্সন। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট সেটা দাঁড়াবে হচ্ছে that means plus plus plus, yeah, plus minus minus, so that indicates যে আমাদের যে প্রোডাক্টটা দাঁড়াবে that means psi m star, that is the excited state যে মলিকুলটা, that seems to be like a p এর যে p x অরবিটালের যে সিমেট্রি তার সঙ্গে কিন্তু ম্যাচ করছে, that is also x polarized, so এটা কিন্তু px এর মতো। তার মানে এই দুটো যদি ইন্টারঅ্যাক্ট করে, তার মানে ইলেকট্রনটা ইনিশিয়ালি ছিল একটা এস অরবিটালে, তার সঙ্গে একটা এক্সপ্লোরাইজড লাইটের ইলেকট্রিক ভেক্টর সেটা ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে সেটা যে প্রোডাক্ট সেটা দাঁড়াচ্ছে হচ্ছে একটা px এর মতো। তার মানে
আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল যেখানে ইলেকট্রনটা ছিল একটা এস অরবিটালে, তাকে যদি আমি এক্সপোলারাইজড লাইট দিয়ে এক্সাইট করি এবং সেটা যদি একটা এস অরবিটালে গিয়ে পৌঁছয়, তাহলে কিন্তু প্যারিটি ম্যাচ করবে না, মানে যেটা হওয়া উচিত ছিল আর যেখানে গিয়ে পৌঁছলো সে দুটো ম্যাচ করবে না। তাহলে কোথায় গিয়ে পৌঁছতে চাইবে না একটা পি অরবিটালে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এস টু পি, দ্যাট ইজ এ অ্যালাউড ট্রানজিশন, whereas S to S that is a forbidden transition। তার কারণ যদি এক্সপোলারাইজ লাইটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে তাহলে ফাইনাল স্টেটের অবস্থা যেটা দাঁড়াচ্ছে সেটা পি অরবিটালের সঙ্গে ম্যাচ করে, তার সিমেট্রি বা তার প্যারিটির সঙ্গে ম্যাচ করে, এস অরবিটালের সঙ্গে কিন্তু ম্যাচ করে না। সো এস টু এস ট্রানজিশন সেটা কিন্তু হতে চাইবে না, রাদার এস টু পি ট্রানজিশন সেটা কিন্তু হতে চাইবে। দ্যাট মিনস জি টু ইউ ট্রানজিশন সেটা হতে চাইবে, জি টু জি ট্রানজিশন হতে চাইবে না। এটা সবসময় অবভিয়াস, তার কারণ যদি ইনিশিয়াল স্টেটটা সিমেট্রিক হয় এবং জেরার্ড সিমেট্রি হয়, যেহেতু এটা হচ্ছে আনজেরার্ড সিমেট্রি, সো এদের প্রোডাক্ট সবসময় হবে আনজেরার্ড। হোয়ারএস যদি ইনিশিয়াল স্টেটটা ইউ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টটা হবে জেরার্ড সিমেট্রি। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যদি ইনিশিয়ালটা জি হয়, দিস ইজ দ্য ইনিশিয়াল, যেহেতু যে ফোটনটা সেটা ইউ সিমেট্রি, সো এটা হচ্ছে ফোটন, তাহলে প্রোডাক্ট ইজ অলওয়েজ ইউ সিমেট্রি। ঠিক তেমনি ইনিশিয়াল স্টেটটা যদি ইউ সিমেট্রি হয় তাহলে তার সঙ্গে ফোটনটা ইন্টারঅ্যাক্ট করে ফাইনাল স্টেটটা কিন্তু জি সিমেট্রি হবে। সো দিস ইজ ফাইনাল, দিস ইজ অলসো ফাইনাল। আমরা ধরা যাক একটা উদাহরণ দিয়ে যদি আবারও বোঝার চেষ্টা করি, ধরা যাক ইনিশিয়ালি যে ইলেকট্রনটা ছিল সেটা ছিল একটা px orbital, that means psi m is a px orbital, this is again the x direction। so আমরা যেটা দেখতে পাচ্ছি এইরকম, তার সঙ্গে একটা এক্সপোলারাইজ লাইট আর ফোটন ইন্টারঅ্যাক্ট করছে। That means psi p expolarized। তাহলে তার যে রেজাল্টেন্ট বা প্রোডাক্টটা আসবে সেটা কিন্তু psi star m like it is like s। তার মানে এক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি আমি একটা ইউ স্টেট থেকে শুরু করেছিলাম, ফাইনালি কিন্তু জি স্টেটে গিয়ে পৌঁছলাম। সো এইভাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি জি টু জি বা ইউ টু ইউ, দোজ ট্রানজিশনস আর ফরবিডেন ট্রানজিশন, রাদার জি টু ইউ ট্রানজিশন দ্যাট ইজ এ অ্যালাউড ট্রানজিশন। এক্ষেত্রে ইনিশিয়ালি এখান থেকে শুরু হয় ফাইনালি এখানে গিয়ে পৌঁছচ্ছে which is জি টু ইউ, এক্ষেত্রে ইউ থেকে শুরু হয় ফাইনালি জি তে গিয়ে পৌঁছচ্ছে which is ইউ টু জি। The only way one can make the G to G or U to U transition allowed is by destroying the inversion symmetry of the molecule when G or U classification of the initial state or the final state is no longer possible।
তাহলে এইটা আমরা আগেই দেখেছি যে যেসব মলিকুলের ক্ষেত্রে সেন্টার অফ ইনভার্সন নেই তাদের কিন্তু জি বা ইউ এই ধরনের নমেনক্লেচার আমরা ইউজ করতে পারি না, জেরার বা আনজেরার। তো তাহলে সেক্ষেত্রে একমাত্র জি টু জি বা ইউ টু ইউ ট্রানজিশন কিন্তু পসিবল, সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। যাদের ক্ষেত্রে সেন্টার অফ ইনভার্সন আছে তাদের ক্ষেত্রে কিন্তু allowed transition is G to U or U to G transition. G to G transition is forbidden transition, কারণ সেখানে গেলে আফটার দ্য ইন্টারাকশন ইনিশিয়াল স্টেট থেকে মলিকুলটা এমন একটা ফাইনাল স্টেটে পৌঁছবে যেখানে থাকতে কিন্তু ইলেকট্রনটা পছন্দ করছে না, তার কারণ সিমেট্রি ম্যাচ করছে না। যেখানে যাওয়ার কথা ছিল আর যেখানে গিয়ে পৌঁছেছে এই দুটো সিমেট্রি ম্যাচ করছে না, সেটা আমরা ফ্রম দ্য সিমেট্রি অ্যাসপেক্ট এটা আমরা বুঝতে পারলাম। এই যে লাপোর্টে সিলেকশন রুলের এই যে এক্সপ্লেনেশন, যেভাবে আমরা এই সিমেট্রি আসপেক্টের ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম, যদি এটা নিয়ে আরো কেউ ডিটেলসে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে জার্নাল অফ কেমিক্যাল এডুকেশনের 1996 ভলিউম নাম্বার 73 পেজ নাম্বার 743 প্রফেসর মিহির চৌধুরীর একটা পেপার আছে সিলেকশন রুল ফর প্রসেসেস ইনভলভিং ফোটন মলিকুল ইন্টারাকশন, সেটা দেখতে পারো। সেখানে এই সিমেট্রি কনজারভেশন বেসড অ্যাপ্রোচ সেটা ইউজ করা হয়েছে। তো যাই হোক, এই আইডিয়ার পার্সপেক্টিভে এবার আমরা বুঝে নেওয়ার যেটা চেষ্টা করি যে আমাদের যেটা ইনিশিয়াল আইডিয়া ছিল ফ্রম দ্য সিলেকশন রুলের ইনিশিয়াল যে ডিসকাশন, সেখান থেকে যে কোনো একটা মলিকুল সেটা যদি স্পিন সিলেকশন রুল অনুযায়ী ফরবিডেন হয় তাহলে সেই ধরনের ইলেকট্রনিক ট্রানজিশন ঘটছে না। কিন্তু লাপোর্টে সিলেকশন রুলে এসে ব্যাপারটা আমাদের একটু ক্রিটিক্যাল হয়ে দাঁড়িয়েছিল, তার কারণ লাপোর্টে সিলেকশন রুল অনুযায়ী দেখা যাচ্ছিল যে জি টু জি অর ইউ টু ইউ ট্রানজিশন ইজ এ ফরবিডেন ট্রানজিশন, কিন্তু অন্যদিকে যে ট্রানজিশনটা আমরা ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের ক্ষেত্রে কালারের সোর্স বলে ধরে নিয়েছি, দ্যাট ইজ ডিডি ট্রানজিশন, দ্যাট ইজ এ জি টু জি ট্রানজিশন। তো তাহলে সেই ট্রানজিশনটা যদি লাপোর্টে সিলেকশন রুল অনুযায়ী ফরবিডেন ট্রানজিশন হয় তাহলে সেই ট্রানজিশনটা ঘটবে না, এবং সেটা যদি না ঘটে তাহলে সেক্ষেত্রে আমরা ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের কালারও দেখতে পাবো না। তাহলে অ্যাকর্ডিং টু লাপোর্টে সিলেকশন রুল যদিও ডিডি ট্রানজিশন ইজ এ ফরবিডেন ট্রানজিশন, স্টিল কি করে অ্যাকর্ডিং টু লাপোর্টে সিলেকশন রুল অবভিয়াসলি স্টিল সেটা কি করে ঘটছে আমরা সেইটা এবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম যে জায়গাটা আমাদের কাছে ক্লিয়ার সেটা হচ্ছে আমরা এই লাস্ট লাইনে যেটা আলোচনা করেছি সেখান থেকে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার। আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলছি যে দ্য অনলি ওয়ে one can make the G to G or U to transition allowed is by destroying the inversion symmetry. তাহলে কোনো মলিকুলের ক্ষেত্রে যদি ইনভার্সন সিমেট্রি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু লাপোর্টে সিলেকশন রুল জি টু জি অর সো কল্ড ডিডি ট্রানজিশন হতে পারে। তাহলে যেহেতু অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সেন্টার অফ ইনভার্সন আছে কিন্তু টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সেন্টার অফ ইনভার্সন নেই, তার মানে আমরা বলতে পারি যে টেট্রাহেড্রাল মলিকুলের ক্ষেত্রে কিন্তু জি টু জি ট্রানজিশন বা ডিডি ট্রানজিশন ইজ পসিবল। তার মানে স্ট্রিক্টলি স্পিকিং আমরা যেটা বলতে পারছি যে ফর টেট্রাহেড্রাল কমপ্লেক্স ডিউ টু absence of center of inversion G to G transition allowed. Or G to G or D to D transition allowed. So if it is allowed, then obviously the color intensity will be much higher. তার মানে আমরা যেটা দেখতে পাই যে color intensity for tetrahedral complex is always higher than octahedral complex. Color intensity for tetrahedral complex is always higher than octahedral complex.
since in this case DD transition is allowed transition according to Laporte selection rule. অবভিয়াসলি এখানে কিন্তু একটা জিনিস এখানে উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র টেট্রাহেড্রাল কমপ্লেক্স বলে আমরা স্পেসিফাই মানে রেস্ট্রিক্ট করে রাখবো না, রাদার অন্য কোনো মলিকুল তার ক্ষেত্রেও যদি এই ধরনের সেন্টার অফ ইনভার্সন অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সেম জিনিস ট্রু। ফলত আমরা এখানে আরো একটা জিনিস বলতে পারি যে একটা কমপ্লেক্সের ক্ষেত্রে একটা যদি সিস কমপ্লেক্স একটা ট্রান্স কমপ্লেক্স হয়, সো ট্রান্স কমপ্লেক্স যেহেতু তার সেন্টার অফ ইনভার্সন আছে, সিস কমপ্লেক্স যেহেতু সেন্টার অফ ইনভার্সন নেই, সেই ফর স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, সেখানে যদি সিস কমপ্লেক্স এবং ট্রান্স কমপ্লেক্স আমরা ধরি, সিস কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের যেহেতু সেন্টার অফ ইনভার্সন নেই কিন্তু ট্রান্স কমপ্লেক্সের ক্ষেত্রে সেন্টার অফ ইনভার্সন আছে, ফলত সিস কমপ্লেক্স ইজ অলওয়েজ মোর ইন্টেন্স ইন কালার দেন দ্য ট্রান্স কমপ্লেক্স। ফলত এটা কিন্তু যে কোনো মলিকুলের ক্ষেত্রে ট্রু যেখানে এই ধরনের সেন্টার অফ ইনভার্সন নেই, এবং সেক্ষেত্রে শুধুমাত্র কালার ইন্টেন্সিটি দেখে আমি কিন্তু এই ধরনের দুটো কমপ্লেক্সের মধ্যে ডিস্টিংগুইশ করে ফেলতে পারবো যে হুইচ ওয়ান ইজ সিস কমপ্লেক্স এন্ড হুইচ ওয়ান ইজ ট্রান্স কমপ্লেক্স। অবভিয়াসলি এখানে মনে রাখতে হবে যে সেখানে কিন্তু সেই মলিকুলগুলোর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনিক ট্রানজিশন মাস্ট বি অ্যালাউড অ্যাকর্ডিং টু স্পিন সিলেকশন রুল। তার কারণ স্পিন সিলেকশন অনুযায়ী যদি সেক্ষেত্রে ট্রানজিশন ফরবিডেন ট্রানজিশন হয় তাহলে অবভিয়াসলি সেখানে কালারের প্রশ্ন উঠছে না, তার কারণ সেক্ষেত্রে ট্রানজিশনটা হবে না লাপোর্টে সিলেকশন অনুযায়ী অ্যালাউড হলো। স্পিন সিলেকশন অনুযায়ী যদি ট্রানজিশন অ্যালাউড হয় তাহলে সেক্ষেত্রে তখনই এই ধরনের ডিফারেন্সিয়েশনটা প্রশ্ন আসছে যে লাপোর্টে সিলেকশন অনুযায়ী সেটা অ্যালাউড না ফরবিডেন ট্রানজিশন, তার উপর ডিপেন্ড করে আমি একটা মলিকুলের সেন্টার অফ ইনভার্সন আছে কি নেই তার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো যে হুইচ কমপ্লেক্স ইজ মোর ইন্টেন্স ইন কালার দেন দ্য আদার কমপ্লেক্স। তবে আমাদের প্রবলেম কিন্তু এখানেও শেষ হয়নি, তার কারণ আমরা টেট্রাহেড্রাল কমপ্লেক্স ওয়াই মোর ইন্টেন্স ইন কালার দেন অক্টাহেড্রাল কমপ্লেক্স সেটা আমরা একটা জাস্টিফিকেশন দিয়ে গেলাম, কিন্তু দ্যাট ইজ এ পার্ট অফ আওয়ার টোটাল সিস্টেম। আমরা এখনো যেটা দেখতে পাচ্ছি যে ডিডি ট্রানজিশন ইজ ফর্মালি ফরবিডেন ফর অক্টাহেড্রাল কমপ্লেক্সেস, কিন্তু এটা তো আমাদের যে স্বাভাবিক জ্ঞান সেখান থেকে আমরা দেখতে পাই যে অক্টাহেড্রাল কমপ্লেক্সেস আর অলসো কালার্ড। তাহলে সেক্ষেত্রে কি করে সেই কমপ্লেক্স গুলো কালার শো করছে? অবভিয়াসলি সেখানে কিন্তু স্পিন সিলেকশন অনুযায়ী দ্যাট মাস্ট বি অ্যালাউড। আমরা এখানে শুধুমাত্র লাপোর্টের সিলেকশন রুলের কথা কনসিডার করছি। তাহলে আমাদের এখানে ভাবতে হবে যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে তাহলে লাপোর্টে সিলেকশন রুল অনুযায়ী ডিডি ট্রানজিশন ফরবিডেন হওয়া সত্ত্বেও কিভাবে আমরা তাদের কালার দেখতে পাচ্ছি। এখন এখানে তাহলে আমাদের যেটা ভাবতে হবে যে দেয়ার মাস্ট বি সাম মেকানিজম by which selection rule can be relaxed so that the transition can occur even if only at low intensities. তাহলে আমরা যেটা বলতে পারি যে there must be some mechanism by which Laporte selection rule can be relaxed so that the transition can occur. এখন সেই মেকানিজমটা কি?
Here comes the effect of unsymmetrical vibration. Unsymmetrical vibration of an octahedral complex can temporarily destroy the center of inversion. Its center of symmetry. And allow transitions that are otherwise Laporte forbidden. তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা জানি যে রুম টেম্পারেচার মেটাল লিগ্যান্ড বন্ড ভাইব্রেট করে, এখন এই ধরনের মেটাল লিগ্যান্ড বন্ডের ভাইব্রেশনের ফলে যখন আনসিমেট্রিক্যাল ভাইব্রেশন হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা বলতে পারছি, ধরা যাক একটা কমপ্লেক্স, যদি আমরা এই ধরনের একটা কমপ্লেক্সের কথা ভাবি, সো দিস ইজ এ পারফেক্ট অক্টাহেড্রাল কমপ্লেক্স। এখন এর মেটাল লিগ্যান্ড যে বন্ড সেটা কন্টিনিউয়াসলি ভাইব্রেট করছে। এখন যখন আনসিমেট্রিক্যাল ভাইব্রেশন হচ্ছে, মানে ধরা যাক এই বন্ডটা একটু লংগেটেড হলো, এই বন্ডটা একটুখানি শর্ট এন্ড হলো, তার মানে সেক্ষেত্রে যে ফাইনাল সিচুয়েশনটা দাঁড়াবে সেখানে আমরা দেখতে পাবো এই ধরনের একটা কমপ্লেক্স আমরা পাচ্ছি ফর এ ইনস্ট্যান্স, যেখানে এই বন্ডটা একটুখানি ছোট, এই বন্ডটা একটুখানি ইলংগেটেড, এবং এই যে কমপ্লেক্সটা ফাইনাল যে কমপ্লেক্সটা আমরা পেলাম, তার যে স্টিরিওকেমিস্ট্রিটা আমরা পেলাম, though it is an octahedral complex but its center of inversion is absent। ফলত এখানে আমরা দেখতে পাবো যে এতক্ষণ যেহেতু এখানে সেন্টার অফ ইনভার্সন ছিল, ফলত যে ট্রানজিশনটা লাপোর্টে ফরবিডেন ট্রানজিশন ছিল, এখন কিন্তু সেই ট্রানজিশনটা লাপোর্টে অ্যালাউড হবে ডিউ টু রিল্যাক্সেশন, এবং দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভাইব্রোনিক ট্রানজিশন। ভাইব্রোনিক ট্রানজিশন, vibronic means vibrational plus electronic। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাইব্রনিক ট্রানজিশন, তার মানে ইট ইজ অ্যাকচুয়ালি ভাইব্রনিক কাপলিং, দ্য কাপলিং বিটুইন দ্য ভাইব্রেশনাল এন্ড দ্য ইলেকট্রনিক ট্রানজিশন, তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু ঘটছে। এবং শুধু তাই না, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা এখানে কিন্তু এই যে মলিকুলগুলো ডিস্টর্টেড, এদের যেহেতু নাম্বার একটা ফর সার্টেন ইনস্ট্যান্স, সেটা যেহেতু সংখ্যাটা খুব কম, ফলত এই ট্রানজিশনগুলো কিন্তু উইক ট্রানজিশন হলো, বিকজ আমরা যেটা বলতে পারি, এখানে আমরা যেটা বলতে পারি, দ্য unsymmetrical the number of molecule in unsymmetrical conformation unsymmetrical conformation at any instant will be a small fraction of the total। ইট ইজ অবভিয়াস যে একটা কোনো পার্টিকুলার মুহূর্তের কথা যদি আমি কনসিডার করি, তাহলে যেগুলো এই ধরনের ডিস্টর্টেড সিচুয়েশনে থাকছে তাদের সংখ্যা খুব কম, ফলত তাদের পপুলেশন যেহেতু কম,
So these transitions are weak transition. কারণ অল্প সংখ্যক মলিকিউল যেহেতু এই ট্রানজিশনগুলো দেখাচ্ছে, ফলত তাদের ইন্টেন্সিটি কিন্তু কম হবে। ফলত আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ভাইব্রনিক ইন্টারাকশনের ফলে কিন্তু এই ডিডি ট্রানজিশন ঘটতে দেখা যাচ্ছে ফর অক্টাহেড্রাল কমপ্লেক্স। বাট দিস ইজ নট দ্য অনলি মেকানিজম, দেয়ার ইজ সাম আদার রিল্যাক্সেশন অলসো। সেটা কি, সেইটা আমরা বোঝার জন্য আমাদের পুরনো একটা ডায়াগ্রামের একটু হেল্প নিতে হবে। দ্যাট ইজ দ্য মেটাল লিগ্যান্ড অরবিটাল ওভারল্যাপ অর মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর the ML6 complexes. So let us consider, আমরা সেই জায়গাটা আবার একটুখানি ফিরে যাই যেখানে আমরা দেখেছিলাম যে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর দ্য ML6 অক্টাহেড্রাল কমপ্লেক্সেস। এখানে আমরা পাই ইন্টারাকশন ছাড়া আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তারপরে আমরা পাই ইন্টারাকশন ইনক্লুড করে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি। সো আমরা এই মেটাল ট্রানজিশন মেটাল কমপ্লেক্স গুলোর ক্ষেত্রে ডিডি ট্রানজিশনের কথা কনসিডার করি। তার মানে আমরা অ্যাকচুয়ালি কনসিডার করছি দ্য মেটাল বেসড অরবিটাল, দ্যাট মিন্স T2G থেকে EG তে ইলেকট্রন ট্রান্সফারের কথা। এখন আমরা যদি এই মলিকুলার অরবিটাল এনার্জি লেভেলের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই T2G সেট অফ অরবিটাল যেখানে পাই ইন্টারাকশন অ্যাবসেন্ট, সেখানে T2G সেট অফ অরবিটাল ইজ 100% কন্ট্রিবিউটেড বাই মেটাল T2G সেট অফ অরবিটাল, whereas EG স্টার যেটা অ্যাকচুয়ালি মেটাল বেসড অরবিটাল, সেখানে কিন্তু লিগ্যান্ড LGO ইজি সেট অফ অরবিটালের কন্ট্রিবিউশন রয়েছে। ডেফিনেটলি ইট ইজ এর কন্ট্রিবিউশন কম লিগ্যান্ডের, মেটালের বেশি, কিন্তু সামান্য হলেও এর কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে। তার মানে এই মেটাল T2G টু মেটাল EG স্টার ট্রানজিশন যেটা আমরা কনসিডার করছি বা যেটাকে আমরা ডিডি ট্রানজিশন বলি কনসিডার করছি, সেই স্টার্টিং মানে অরিজিন যেখানে T2G সেট অফ অরবিটাল, সেটা যদিও পুরোপুরি মেটাল বেসড অরবিটাল, কিন্তু যেখানে গিয়ে আলটিমেটলি ইলেকট্রনটা পৌঁছছে, দ্যাট মিনস EG স্টার অরবিটাল, সেটা কিন্তু পিওরলি নট এ ডি অরবিটাল। এখানে কিন্তু মেটাল ডি অরবিটালের সঙ্গে লিগ্যান্ডের পি অরবিটাল যারা এলজিও ফরমেশনে পার্টিসিপেট করেছিল তাদেরও কিন্তু একটা রোল রয়েছে। তার মানে এখানে এই কমপ্লেক্সের ক্ষেত্রে, এই অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে T2G টু EG স্টার ট্রানজিশন actually is a combination of metal T2G or metal d orbital to metal d orbital as well as ligand p orbital। যেহেতু এই EG স্টার অরবিটালের মধ্যে দুটোরই কন্ট্রিবিউশন রয়েছে, মেটাল EG এবং লিগ্যান্ড EG, যে লিগ্যান্ড EG গুলো LGO যে EG সেট সিমেট্রিক যে অরবিটাল গুলো, যেগুলো অ্যাকচুয়ালি লিগ্যান্ডের p অরবিটালের কন্ট্রিবিউশনের ফলে তৈরি হয়েছে। তার মানে এই যে ডিডি ট্রানজিশন, এটাকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি মেটাল ডি টু মেটাল ডি অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ইজ এ কম্পোনেন্ট মেটাল ডি টু লিগ্যান্ড পি অরবিটাল। তার মানে এই ট্রানজিশন গুলোকে আমরা পিওরলি ডিডি ট্রানজিশন না বলে আমরা ধরে নিতে পারি দিস ইজ এ কম্বিনেশন অফ মেটাল ডিডি ট্রানজিশন অ্যান্ড মেটাল ডি টু লিগ্যান্ড পি ট্রানজিশন। এখন এই ইন্টারাকশন মেটাল অরবিটালের সঙ্গে লিগ্যান্ড অরবিটালের ইন্টারাকশন যত বাড়বে তত আমরা বলতে পারি তার মানে এই ইজি স্টার অরবিটালে লিগ্যান্ড অরবিটালের কন্ট্রিবিউশন তত বাড়বে, এবং সেক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাবো যে যেহেতু দিস ইজ নট এ পিওরলি ডিডি ট্রানজিশন, ফলত এই ট্রানজিশনের যে প্রবাবিলিটি সেটা ক্রমাগত বাড়তে থাকবে ডিউ টু দ্য মেটাল ডি টু লিগ্যান্ড পি এই কম্পোনেন্টটার জন্য। ফলত সেই ট্রানজিশন গুলো যেহেতু অ্যাকর্ডিং টু লাপোর্টের সিলেকশন রুল ইজ এ অ্যালাউড ট্রানজিশন, ফলত আমরা দেখতে পাবো বিকজ ইট ইজ এ জি টু ইউ ট্রানজিশন, ফলত আমরা দেখতে পাবো সেই ট্রানজিশনের প্রবাবিলিটি ক্রমাগত বাড়ছে, এবং ফলত সেই ট্রানজিশন গুলো অ্যালাউড ট্রানজিশন হওয়ার ফলে কালার ইন্টেন্সিটি অফ দ্য কমপ্লেক্স সেটা কিন্তু ক্রমাগত বাড়ছে। তার মানে আমরা এভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে ইন অক্টাহেড্রাল কমপ্লেক্স metal DD transition বা DD transition এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে মেটাল ডি, that means T2G to metal D, that means EG transition, as well as
মেটাল ডি, দ্যাট মিনস T2G, টু লিগ্যান্ড পি, যার সিমেট্রি ওয়াইজ আমরা বলছি ইজি অর ইজি স্টার রাদার। যদি ওই সেম ফর্মালিজম নেমো থিওরিতে আমরা যা দেখলাম সেটা যদি আমরা মেনটেন করতে চাই তাহলে সো অ্যাকর্ডিং টু মানে আমরা যদি পিওরলি ল্যাপোরের সিলেকশন রুলের পার্সপেক্টিভে আমরা ভাইব্রনিক ট্রানজিশনটা এখানে আমরা সেপারেট করে রাখি, তার মানে সেই কম্পোনেন্টটাকে আমরা ধরছি না। আমরা যদি পিওরলি ডিডি রেসপেক্টে ভাবি তাহলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রানজিশনটা অ্যালাউড ট্রানজিশন, যদিও এটা ফরবিডেন পিওরলি ডিডি ট্রানজিশনের ক্ষেত্রে, বাট স্টিল এই কম্পোনেন্টটা কিন্তু অ্যালাউড এবং তার ফলে এই ট্রানজিশনের জন্য কিন্তু আমরা কালার দেখতে পাচ্ছি। এবং ইন্টারাকশন মেটালের সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশন যত বাড়বে তত আমরা দেখতে পাবো যে এই কম্পোনেন্টটা যেহেতু এর ইম্পর্টেন্স যেহেতু বাড়ছে বা কন্ট্রিবিউশন যেহেতু বাড়ছে, ফলত কালার ইন্টেন্সিটি কিন্তু তত ইনক্রিজ করবে। এবার আমরা দেখি যে কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা পাইস ইন্টারাকশন ইনক্লুড করেছিলাম বা কনসিডার করেছিলাম সেখানে কি ব্যাপারটা ঘটছে ফর দ্য ML6 কমপ্লেক্স। আমরা ফিরে যাই সেই ইন্টারাকশনের ক্ষেত্রে যেখানে আমরা পাই ইন্টারাকশন লিগ্যান্ডের পাই অরবিটালের সঙ্গে ইন্টারাকশনের কনসিডারেশন করেছিলাম মেটাল অরবিটালে। দিস ইজ দ্য মেটাল T2G এন্ড ইজি স্টার অরবিটাল, যেটা আমরা এমো থিওরিতে দেখলাম। তার সঙ্গে যে লিগ্যান্ডগুলো পাই ইন্টারাকশন ঘটাতে সক্ষম আমরা তার কথা কনসিডার করছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মেটাল T2G, যেটা আগের ক্ষেত্রে ইন অ্যাবসেন্স অফ পাই ইন্টারাকশন, যেটা আগের ক্ষেত্রে নন বন্ডিং ছিল বা 100% কন্ট্রিবিউটেড বাই দ্য মেটাল T2G, সেটা কিন্তু এখন লিগ্যান্ড T2G সেট অফ অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে এবং T2G এবং T2G স্টার অরবিটাল দিচ্ছে এবং এই T2G স্টার সেখানে কিন্তু মেটালের T2G সেটেরও যেমন কন্ট্রিবিউশন আছে তেমনি লিগ্যান্ডের T2G সেটেরও কন্ট্রিবিউশন আছে। তাহলে আগে যে T2G টু ইজি ট্রানজিশনটা আমরা ধরছিলাম যে মেটাল ডি থেকে মেটাল ডি প্লাস লিগ্যান্ড পি, এখানে কিন্তু অরিজিন যেখান থেকে দ্যাট মিনস মেটাল T2G, তার মধ্যেও কিন্তু মেটাল এবং লিগ্যান্ড দুজনেরই কন্ট্রিবিউশন চলে আসছে। ফলত এখানে ট্রানজিশনটা আরো বেশি রিল্যাক্সড অ্যাকর্ডিং টু লাপোর্টের সিলেকশন রুল। তার মানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ অনলি যখন আমরা শুধুমাত্র সিগমা ইন্টারাকশন কনসিডার করেছি। আর যদি আমরা পাই ইন্টারাকশনও কনসিডার করি, that means ML6 octahedral complex DD transition, pi interaction is also considered. along with sigma। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালি চারটে কম্পোনেন্ট আমাদের হয়ে যাচ্ছে। that means metal D, which is T2G, to metal D, which is EG star, metal D, which is T2G, to ligand P, which is EG star, ligand P, which is T2G, সেখান থেকে metal D, which is EG star, and ligand P, which is T2G, সেখান থেকে ligand P, which is EG star। সো এই চারটে কম্পোনেন্টই কিন্তু এই ট্রানজিশনের ক্ষেত্রে প্রেজেন্ট এবং অবভিয়াসলি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রানজিশনটা ইজ অ্যালাউড, এই ট্রানজিশনটা দিস ইজ অলসো অ্যালাউড, যদিও এই ট্রানজিশন দুটো ফরবিডেন ট্রানজিশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোভ্যালেন্সি বা ওভারল্যাপ বা কোভ্যালেন্সি যত ইনক্রিজ করছে তত কিন্তু অ্যালাউড ট্রানজিশন অ্যালাউডনেস তত বাড়ছে
এবং অ্যালাউডনেস যত বাড়ছে তত কালার ইন্টেন্সিটি তত কিন্তু ইনক্রিজ করছে। সো কালার ইন্টেন্সিটি ইনক্রিজেস। As allowedness of transition increases according to Laporte selection rule। শুধু তাই নয়, এর সঙ্গে আমরা আমাদের একটু পুরনো আইডিয়া কোরিলেট করার চেষ্টা করি। আমরা যখন ফ্যাজান্স রুল পড়েছিলাম তখন খেয়াল করে দেখো, আমরা সেখানে বলতাম যে অ্যাজ দ্য কোভ্যালেন্সি ইনক্রিজেস দ্য কালার ইন্টেন্সিটি অলসো ইনক্রিজেস। সেখানে আমরা উদাহরণ হিসেবে দেখাতাম যে মার্কিউরিক ক্লোরাইড দ্যাট ইজ হোয়াইট ইন কালার, whereas মার্কিউরিক সালফাইড দ্যাট ইজ intense red in color, silver chloride that is white, whereas silver iodide that is yellow। তার কারণ হিসেবে আমরা বলতাম যে যেহেতু মেটাল লিগ্যান্ড বন্ডের কোভ্যালেন্সি ইনক্রিজ করেছে তার ফলত সেখানে কালার ইন্টেন্সিটি ইনক্রিজ করেছে, সেটা আমরা ফ্যাজান্স রুল দিয়ে ব্যাখ্যা করতাম। যদিও এই মার্কিউরিক সালফাইড বা সিলভার আয়োডাইড এই কমপ্লেক্সগুলোতে ডিডি ট্রানজিশন ছাড়া অন্যান্য কম্পোনেন্ট রয়েছে, ট্রানজিশনের অন্যান্য কম্পোনেন্ট রয়েছে, সেটা নিয়ে আমরা পরে ডেফিনেটলি ডিসকাস করব। কিন্তু একটা জিনিস আমাদের এই আলোচনা থেকে ক্লিয়ার, যে আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে মেটাল লিগ্যান্ড কমপ্লেক্সের ক্ষেত্রে ওভারল্যাপ যত বাড়ছে, কোভ্যালেন্সি যত বাড়ছে, তত কিন্তু কালার ইন্টেন্সিটি ক্রমান্বয়ে ইনক্রিজ করছে। ফলত তখন আমরা যে জিনিসটা বলতাম সেটা কিন্তু এখানেও আমরা দেখছি সেই একই ঘটনা কিন্তু ঘটছে, বা সেটাও কিন্তু করবোরেটেড হচ্ছে। তো সো দিস ইজ হাউ দ্য লাপোর্টে সিলেকশন, যদিও লাপোর্টে সিলেকশন অনুযায়ী ডিডি ট্রানজিশন ইজ এ ফরবিডেন ট্রানজিশন, স্টিল অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিভাবে এই ধরনের ট্রানজিশনগুলো ঘটছে সেই ব্যাপারগুলো আমরা আজকে দেখলাম। দ্যাট ইজ দ্য রিল্যাক্সেশন মেকানিজম অর রিল্যাক্সেশন প্রসেস, যার কারণে ডিডি ট্রানজিশন ফরবিডেন ট্রানজিশন হওয়া সত্ত্বেও, ফর্মালি ফরবিডেন ট্রানজিশন হওয়া সত্ত্বেও অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে ঘটছে। সেখানে আমরা ভাইব্রনিক ট্রানজিশনের কথা দেখলাম, সেখানে আমরা কোভ্যালেন্সি বা মেটাল লিগ্যান্ড অরবিটাল ওভারল্যাপের কথা দেখলাম। সো বাই সাচ মেকানিজম আমরা দেখতে পাচ্ছি যে ফর্মালি ফরবিডেন হওয়া সত্ত্বেও অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু ডিডি ট্রানজিশন ঘটছে। তো আজকে আমরা এখানেই শেষ করব। পরের দিন আমরা অন্যান্য যে সিস্টেমগুলো তাদের ক্ষেত্রে এই ডিডি ট্রানজিশন কোথা থেকে কোথায় হয় তার যে ডায়াগ্রাম, অর্গেল ডায়াগ্রাম, সেগুলো আমরা কনসিডার করব। সো আজকের মতো আমরা এখানেই শেষ করব।